তারপরে 15 দিন আর 7 দিন পুরা 22 দিন ঘরের বাইরে ছিলাম, বুঝতে পারতেছো? একটা ছোট মেয়েটার বয়স 2 বছর। তারপর সামাজিক ভাবে অনেকটা অবহেলিত হইতে হয়, যদি কখনো মানে ধরো যে নর্মাল একটা অসুখ জ্বর আসছে, কিন্তু আশেপাশের মানুষ একটু মানে অন্যরকম দৃষ্টিতে দেখা শুরু করে দেয়। সেটাই, যে একটু অন্যরকম আসলে, যে কথা বলা বা কি, এটা এতটাই ছোঁয়াচে, আসলে কিছু করার নাই আসলে। আগে ভাবতাম যে আল্লাহ, কলেরায় এত মানুষ মারা যাচ্ছে কেন? আগের মানুষ, আগে ডাক্তার বা তোমার বিজ্ঞান এত পিছনে ছিল যে কলেরা চিকিৎসা করতে পারতো না। এখন করোনা আসলে বুঝাই দিছে যে আসলে এবার করো তোমরা। আমি চিন্তা করতাম যে আসলে কলেরায় এত মানুষ মারা যেত, তখন মানুষ জানতো না ওর স্যালাইন খাইতে হবে বা কি করতে হবে এই জন্য। কিন্তু আসলে করোনা বুঝাই দিছে যে বিজ্ঞান আসলে কিছুই না। এই যে ধরো ডিউটি করতে গেলাম, 15 দিন 7 দিন 22 দিন বাসার বাইরে থাকা, একটা ছোট বাচ্চা দেখে খুব প্যাথেটিক। বড়টা তো বড় হয়ে গেছে আল্লাহর রহমতে, কিন্তু ছোটটা আরো কষ্ট হয়েছে। আমার তো কষ্ট হয়েছে, মানসিক কষ্ট। এই আর কি, তোমাদের ক্লাস থাকলে তার আমাদেরকে এখানে টানতো না। এখন তোমাদেরও ক্লাস হয় না, তোমরাও ছুটিতে, আমাদের এসব ডিউটি ইনভলভ করে। এখন আজকে আমরা 4 নাম্বার কাজ। হ্যাঁ বলো। এই শীতে তো আবার সেকেন্ড ওয়েভ আসবে বলতেছে করোনার। বলতেছে করোনা তো এমনিতেও মনে হয় বাড়ছে, কারণ এখন তো প্রায় মানুষ ফোন করতেছে জ্বর, পরীক্ষা করবে, এই করবে, কাশি। আমার তো মনে হয় বেড়ে গেছে আসলে এখন। মানে আমার রিলেটিভদের মধ্যেই দেখতেছি যে এখন যে অনেকেই পজিটিভ, এতদিন তো ছিল না। কাজেই সাবধানে থাকবা, বাসার বাইরে খুব একটা বেরোবা না। দাওয়াত টাওয়াত, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি এখন আপাতত বন্ধ রাখবা। আর যেখানেই যাও মাস্ক পরে যাবা, লাগলে 2টা ডাবল মাস্ক পরে যাবা। আসার পরে ভালো মতো গোসল করে ফেলবা, তাইলেই মোটামুটি। বাইরে বের হইলেই গোসল। আমার বাসার লোকজন এখন বাইরে কম বাইরে, কারণ আসলেই গোসল করতে হবে। দিনে কয়বার গোসল করা যায় বুঝছো? এখন আমাদের 3 নাম্বার কার্ড বোধহয় শেষ নাকি? মাঝে মাঝে একটু রেসপন্স না করলে কথা বলতে ইন্টারেস্ট পাওয়া যায় না, বুঝতে পারছো? ম্যাডাম শেষ। শেষ, কিন্তু ওটা আরেকবার রিভিউ করলে ভালো হতো। আরেকবার রিভিউ? এটা তো কিন্তু মেটাবলিজমটা পড়তে অনেক প্রবলেম হয়, এটা আরেকবার রিপিট হলে ভালো হতো। এটা তো আসলে আমি স্যারের কাছে বলবো আরেকবার রিপিট করলে খুব ভালো হতো ম্যাম। মেটাবলিজম কার্ডটা আসলে রিপিট করার চেয়ে নিজে বেশি পড়তে হয়, কারণ এই যে সাইকেল গুলা, এগুলা তো তোমার মুখস্থ। সাইকেল গুলাতে তুমি বুঝে মনে রাখতে পারবা না, এগুলো হচ্ছে মুখস্থ। মনে থাকে না। মনে থাকে না? মনে না থাকলে তাহলে কি করতে হবে? লিখে লিখে পড়তে হবে। কারণ এই যে সাইকেল গুলো, এগুলো বুঝেও তুমি কি করবা? বোঝার পরে কি এগুলো মনে থাকে? কোনটার পরে কোনটা আসতেছে, কোনটা কোন এনজাইম কাজ করতেছে, কোনটা রেট লিমিটিং এনজাইম, কোনটা রেট লিমিটিং স্টেপ, এগুলো সব মুখস্থ। এগুলা বারে বারে পড়তে হবে। আসলে 2-3 জন মিলে ডিসকাস করে করে করলে, আর ক্লাস যদি নর্মালি হইতো, বারে বারে বললে দেখা যায় কি জিনিসটা ভালো হইতো। এখন ওই যে সারা ওয়ার্ল্ডের একই অবস্থা। মেটাবলিজম কার্ডটা আসলেই গুরুত্ব দিয়ে করো। যে দেখা যাক, তোমরা আসলে হয়তো মেটাবলিজম কার্ডটা আরেকবার আলোচনা করা যেতে পারে। আমি স্যারকে বলে রাখবো, ঠিক আছে? আর তোমাদের কি অদূর ভবিষ্যতে কলেজ খোলার কোনো সম্ভাবনা আছে? অদূর ভবিষ্যতে ম্যাডাম কখনো খুললে এই বছর তো খুব বেশি সম্ভব। এই বছর তো খোলার সম্ভাবনা নাই। ঠিকই বলছো ম্যাডাম। নভেম্বরে যদিও খুলে, সারা বাংলাদেশের স্টুডেন্ট যদি করোনা পজিটিভ আসে, সব আবার বন্ধ দিয়ে দেবে। খুলবে না, অক্টোবরে খুলবে না, কারণ হচ্ছে শীতকাল তো। শীতকালে তো এমনিতেও বলতেছে যে বাড়বে। তারপরে মানে করোনা তো টেম্পারেচারের উপর একটা রিলেশন আছে, টেম্পারেচারের সাথে, যার কারণে শীতকালে খোলার পসিবিলিটি আমার মনে হচ্ছে খুবই কম।
এখন আমাদের হচ্ছে 3টা কার্ড শেষ হয়ে গেছে, অফিসিয়ালি আনঅফিসিয়ালি যেভাবেই হোক শেষ। শেষ মানে শেষ। মানে এটা আসলে খুব বেশি ইফেক্টিভ মনে হচ্ছে না আমার ক্লাসগুলা। ম্যাম যদি আমরা এরকম অনলাইন করে সবগুলো কাজ শেষ করে ফেলি তাহলে হ্যাঁ, আমরা অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত হব, কারণ নর্মাল ভার্সিটির মতো তো আমাদের মেডিকেল ভার্সিটির পড়াশোনা না। তো সেই ক্ষেত্রে আমরা যদি শিক্ষাবর্ষ একই রেখে আমাদের অনলাইন ভিত্তিক কোর্স কমপ্লিট করে ফেলি, এটা কতটুকু ইফেক্টিভ হবে ম্যাম? খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে, কারণ এটা তো আমরা তো ফার্স্ট ইয়ার, আমাদের হয়তো আমরা থিওরি দিয়ে চালা দিচ্ছি, কিন্তু যারা সিনিয়র ওনারা কি করবেন? 5th ইয়ারের তো খুবই ভয়াবহ অবস্থা হবে। তো 5th ইয়ার সেই ক্ষেত্রে মনে হয় যে মানে আমাদের হয়তো একটু মানে অন্য কিছু চিন্তা করা উচিত আমাদের, বিশেষ করে আমাদের মেডিকেল সেক্টরে, যে অনলাইনে ভিত্তিক। তোমাদেরকে যে খুলে দিবে, হ্যাঁ ধরো খুলে দিল, যেমন এখন তো ফাইনাল প্রফেট যারা সাপ্লি দিবে তাদের জন্য হোস্টেল খুলে দিছে। তো মনে করো যে তোমরা সবাই হোস্টেলে আসতা, এখানে হচ্ছে শত শত করোনার পেশেন্ট ভর্তি থাকে, তাই না? না ম্যাম, আমি এই মুহূর্তে খুলে দিতে বলতেছি না, কিন্তু অনলাইন ভিত্তিক যে আমরা এত ফাস্ট মানে বিষয়গুলো আগে যাচ্ছি, এটা আমাদের জন্য কি একটু বেশি মানে লসের দিকে চলে যাচ্ছে না, বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য? না আমরা অবশ্যই এটা খুবই কতটুকুই বা খারাপ। বাসায় পড়াশোনা করতেছি? এভাবে হইতেছে না আসলে। আইটেম থাকলে যেরকম গুরুত্ব দিয়ে পড়াশোনা, সেক্ষেত্রে আমি মানে বাসায় একটা জিনিস লিখেই পরীক্ষা দিয়ে দিতেছি, তো আমার মেন্টালি সেরকম চাপ আমি মানে নিচ্ছি না আর কি। আমি বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হচ্ছে। কেউই নিচ্ছে না, কারণ এই যে পিসি গুলো আমার বাচ্চার যে পরীক্ষা হয়, কি পড়ে না পড়ে পরীক্ষার সময়, মা এটা একটু বলে জানো, মা এটা যেন কি। তারপরে দেখা যাচ্ছে কি হ্যাঁ একটু হয়তো পাশ থেকে বলেও দিচ্ছি। এটা তো আসলে মানে সিস্টেম না। বাসায় বসে পরীক্ষা দিলে তুমি দেখা গেল আশেপাশে মা বাপ ঘুরঘুর করতেছে, একটু জিজ্ঞেস করতে ইচ্ছাই করবে, তাই না? না তোমাদের মেডিকেল সায়েন্সে না, ছোট বাচ্চাদের পড়াশোনা আর কি বলতেছি। তো ওদেরও ক্ষতি হচ্ছে, তোমাদের তো অনেক বড় ক্ষতি হচ্ছে, বিশেষ করে যারা 5th ইয়ারে, তারা যেমন সবকিছুই তারা হচ্ছে ওইটা ধরেই তারা সারা জীবন ওদের আগাইতে হবে। তাহলে ভয়াবহ পরিণতি আর কি হবে মেডিকেল সায়েন্সের। আর আমাদের যারা সিনিয়ররা আছেন তারাও কি চিন্তা করে যেন আইটেম নিচ্ছে, টার্মও নেওয়ার চিন্তা করতেছে, আমি বুঝি না আসলে কি হবে। 1 বছর আমাদের সময় সেশন জট ছিল না, সেশন জট ছিল তো আমরা তো 1 বছর পরে হয়তো পরীক্ষা দিচ্ছি, আমাদের সেশন থেকে 1 বছর পরে হয়েছে, 6 মাস পরে হয়েছে। 1 বছর না করলেও একটু টাইমটা বাড়াই দিয়ে, বা হয়তো বা যে আমাদের অনেক মানে পড়াশোনা আছে যেটা খুব বেশি লাগে না, ওই মানে আননেসেসারি টপিক গুলো যদি ক্যান্সেল করে দেওয়া যায়, বা এরকম কিছু চিন্তা করা যায় কিনা। না ওই যে হয়তো পরের দিকে বাড়াই দিবে, কারণ তোমরা তো আর চাইলেই মেতে পরীক্ষা দিতে পারবে না, কিন্তু তোমরা যদি ডিসেম্বর পর্যন্ত বাসায় থাকো পুরা মার্চ থেকে, জি ম্যাম, তোমরা কিভাবে শেষ বললেই তো হবে না, তাই না? তো ম্যাডাম আমাদের মনে হয় যে আরেকটু স্লোলি গেলে মনে হয় একটু মানে সুবিধা হইতো আমাদের বাসায় পড়াটা কমপ্লিট করার জন্য। আর একটু যদি সাবজেক্ট একটু বলতেন বা আপনি। অ্যানাটমি কেমন আগাচ্ছে? মোটামুটি ভালোই, অনেক কিছু তো হয়ে গেছে। আপার লিম্ব তো প্রায় শেষ, থোরাক্স থোরাক্স তো আগে গেছে, মানে সুপ্লেক্সটাও শেষ, লোয়ার লিম্ব মনে হয় তাসকিন ম্যাম শুরু করে দিচ্ছেন। তারপর হচ্ছে ফিজিওলজি ম্যাম সিবিএস কার্ড শেষ, জিআইটি কার্ড শেষ, এখন রেনাল শুরু। এই ক্ষেত্রে তো ম্যাডাম মানে অনেকটাই ফাস্ট বলা চলে, যদিও মানে নর্মাল সময়ের তুলনায় আমরা একটু পিছানো, কিন্তু এই যদি ওই হিসাবে চিন্তা করি তাহলে অনেকটাই দ্রুত আগায় যাচ্ছি আমরা। আর বাকি অনেকে হচ্ছে আমরা ক্লাস মানে যেখানে থাকি ওখানে নেটের খুবই সমস্যা ম্যাম, ক্লাস করলেও দেখা যায় মানে 15 মিনিটের বেশি সময় লাগে ঢুকতে। তারপর হচ্ছে সাউন্ড অনেক সময় ক্লিয়ারলি আসে না, বা অনেক সময় আপনার হচ্ছে হ্যাং করে থাকে। তা তো অবশ্যই। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে তোমাদেরকে ওই আমাদের তৈরি করে স্লাইড গুলা দিয়ে দিলে তোমাদের ভালো হয় নাকি? স্যার তো দেন না, স্লাইড দেন। আরেকটা কাজ করতে পারেন ম্যাডাম, আমাদের যে রেকর্ডেড ভিডিও গুলো ওগুলো যদি দিয়ে দিতে পারতেন। আচ্ছা, রেকর্ডেড ভিডিও। জি ম্যাম, রেকর্ডেড ভিডিও গুলা দিলে ম্যাম খুব ভালো হয়। আমরা ম্যাম নেট সমস্যার কারণে রেকর্ড করলেও ম্যাম ভিডিও ভালো মতন ক্লাসগুলো বুঝতে পারি না। অনেক আগে বলা হয়েছে, অনেক আগে থেকে বলা হয়েছে, স্যার বলছে দেওয়া হবে, প্রায় 1-2 মাস ধরে বলা হইতেছে যে দেওয়া হবে, সমস্যা নাই, প্রথম থেকে মানে বলা হইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে বলবো তোমাদেরকে যেন ভিডিও গুলা পাঠানোর ব্যবস্থা করতে আর কি।
যদি তোমাদের কোনো উপকার হয়, অথবা আমাদের যে আমরা যে পড়াই এইগুলা যদি তোমাদেরকে মানে শীট গুলা ওরকম ছবি তুলে তোমার পড়ানোটা যাতে আরেকটা কথা স্লাইড একটু যদি না করেন, হয়ে যায় না, একটু কম কম করে স্লো আগাইলে ঠিক আচ্ছা, আছে। একটু কম কম করে। আচ্ছা, ক্লাসগুলো কি কোনোভাবেই রিপিট করা পসিবল না? রিপিট করলে ম্যাম খুব ভালো হইতো, আবার পড়া হইতো। আমি স্যারকে বলবো, কারণ শিডিউলটা তো স্যার ঠিক করে। আমি স্যারকে বলবো তোমাদের প্রস্তাবগুলো সবগুলো আমি স্যারের কাছে বলবো। বই আনি নাই ম্যাম, প্রথম দিকে তো বই ছিল হলে, এবার আমরা গেছি গিয়ে বই নিয়ে আসছি। এখন দেখা যায় যদি প্রথম দিকে যেগুলো ক্লাস হয়েছিল অনলাইন ক্লাস শুরু হওয়ার পরে সেগুলো যদি একটু রিপিট হয় তাহলে আমরা এখন ধরতে পারতাম। মানে ক্লাস কার্ড নাম্বার 2, 3 এগুলা জি জি ম্যাম, এগুলো কার্ড যদি একটু 2, রিপিট 3 হয় ভালো করে ওয়ান তো তোমরা এখানে করতে পারতাম। ওয়ান তো এখানে থাকতে হয়েছিল। আমাদের অনেক সমস্যা হয়েছে, আমরা অনেকে তো বই আনতে চাইতেও পারি নাই। বা আমি তো ম্যাম আনছি হচ্ছে 2 সপ্তাহ আগে বই আনছি, মানে এমন অবস্থা যে এর আগে বই ছাড়া কি যে ক্লাস করছে, একে নেটের সমস্যা কিচ্ছুই বুঝি না, মানে একেবারে পড়ার বাইরে ছিলাম। আচ্ছা, তোমাদের প্রস্তাবগুলো আমি প্রত্যেকটা প্রস্তাবই স্যারের কাছ থেকে ইয়ে করার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক দেখি আছে ম্যাম। কতটুকু করা যায়। আর স্যারের মা মারা গেছেন তো, স্যার আসুক, স্যার ডিপার্টমেন্টে যখন আসবে আমি অবশ্যই কথা বলবো, কারণ দরকার আছে। আমারও মনে হয় তোমাদের এইভাবে, আর আমি যে ক্লাস নিচ্ছি আমিও কোনো ইন্টারেস্ট পাচ্ছি না। যেমন গতকাল রাতে কয়টার সময় আমি 10টা না 10:30টার সময় ফোন করে বললো যে আছে ক্লাসটা নিতে, তো ওইভাবে আসলে ক্লাস নেওয়াটা কষ্ট হয়ে যায়। আর এরকম মুখে বকর বকর করলেও তোমরা কটুক শোনো, কি করো, এটা আর কি। এখন আজকে থেকে আমাদেরকে 4 নাম্বার কার্ড শুরু করতে বলা হয়েছে। ফিজিওলজি কি রেনাল শুরু হয়েছে? আমরা তো অনেকবার রিকোয়েস্ট করছি যে নতুন কার্ড যাতে, স্যারকে তো অনেকবার বলা হয়েছে যে নতুন কার্ডটা যাতে শুরু না করে একটু আগের কার্ড গুলা রিপিট করে। আমরা অনেকবার বলছি ম্যাম, আমি আর ইতু যে কলেজে গেলাম, এই কলেজে যাওয়ার পরও আলাপ করে আসছি স্যারদের সাথে। নাই এখন তো দেখা যাচ্ছে ম্যাম, এখন যদি স্যার ম্যাডামরা শুরু করে যে বারবার এরকম, আমরা আগে থেকেই বলতেছিলাম যে নতুন কার্ড শুরু না করে যদি রিপিট হয় ভালো হইতো, অনেক আগে থেকে। এভাবে যদি বারবার ম্যাম বলার পরও শুরু হয়ে যায়। আমরা ম্যাম এসএন স্যারের সাথে কথা হয়েছিল, এরপর অ্যানাটমি তো দেখা যায় বিপ্লব স্যারের সাথে কথা হয়েছে। তোমরা সিনিয়রদেরকেই পাইছো, এসএন স্যার কি বলছে? স্যার বলছে যে তোমরা যদি রিপিট হবে, তো বলছে রিপিট হইলেই ভালো হয় তাইলে। এখন দেখা যায় ইভেন্টে দেখি ম্যাম দেওয়া যে রেনাল বায়োকেমিস্ট্রি আজকে থেকে শুরু। হ্যাঁ, ওইভাবেই আসলে আমাদেরকে বলা হয়েছে। তো ঠিক আছে, আমি আজকে ক্লাসটা নিয়ে যাই, তারপর স্যারের সাথে কথা বলবো। যদি স্যার তো এখন আসলে আজকে কয়দিন আসেন, ওনার বাবা মা দুজনেই আইসিতে ছিল, স্কোয়ারে ছিল ওনার বাবা মা দুজনেই আইসিতে। মা মারা গেছেন, বাবা এখনো আছেন, কিন্তু কেমন আছেন আর কি। তো এই জন্য স্যার গত 7 দিন 10 দিন যাবৎ কলেজেই আসে না। উনি তো আর এগুলা নিয়ে উনি এমনিতেই আপসেট, এত কিছু আলোচনা করা যায় না। স্যার যখনই আসবে আমি অবশ্যই বলবো, ঠিক আছে? এবং বলার মতো করে বলবো, ঠিক আছে? যেন তোমাদের বেশি দরকার কি মেটাবলিজম? জি ম্যাম। ম্যাম ফার্স্টের দিকে যে কার্ড গুলো ছিল ওগুলো রিপিট করলে ভালো হয়। এখন ম্যাম বই আনছি তো কিছু কিছু, এখন ম্যাম বইয়ের সাথে একটু মিলাই পড়তে পারবো। আগে তো ম্যাম বই ছাড়া পড়া হয় নাই। রিপিট করার সময় দেখা যায় আগের যে হয়েছে যে মেটাবলিজম ধরেন ক্লাস করার পরে রিভিউ ক্লাস হয়ে গেছে একদিনে, এরকম না করে আবার ভালো করে আর কি স্লাইড দেখে দেখে একটু সময় নিয়ে রিপিট করলে ভালো হয়। এখন যদি আবার দেখা যায় যে মেটাবলিজম একদিনে কার্বোহাইড্রেট, আবার একদিনে লিপিড, একদিনে প্রোটিন, এইভাবে টান দিয়ে শেষ হয়ে যায়, তাহলে তো আলটিমেটলি আমাদের কোনো লাভ হবে না। অনেকেই তখন অনেক গেছিল, কুমিল্লা গেছে, কেউ কেউ মিস। জি ম্যাম। স্যারের স্লাইড গুলা কি আছে? হ্যাঁ আছে ম্যাম, সব কার্ডেরই আছে। জি ড্রাইভ করা আছে।
তো ওগুলো তো সেভ করা থাকার কথা। মানে এগুলো আর কি একটু ধরে ধরে যদি রিপিট হয় আর কি ম্যাম, একটু একদিনে শেষ না করে। আচ্ছা, আমি স্যারের সাথে আলাপ করব যে কিভাবে কি করা যায়। আসলে এভাবে আচ্ছা আগে ম্যাম। তোমাদের না হচ্ছে না, আমাদেরও কোনো ক্লাস নেওয়ার কোনো ইয়ে থাকতেছে না আসলে। এখন ফিজিওলজি কি রেনাল বায়োকেমিস্ট্রি শুরু হয়েছে? জি ম্যাম। কি পড়াইছে? মোটামুটি আমাদেরও তো এখন 4 নাম্বার কার্ড হচ্ছে ওই রেনাল বায়োকেমিস্ট্রি, জানো তো? 4 নাম্বার কার্ড আছে, কার্ড কি সাথে আছে? কার্ডের ছবি আছে। ওই তো বডি ম্যাডাম রেনাল বায়োকেমিস্ট্রির সময় তো মানে আমরা অটোতে ছিলাম, ম্যাম আসছে কিন্তু আমরা কি করেছে আমরা কিছুই জানি না। আচ্ছা, আমরা ম্যাম না পেরে ম্যাম পড়ালেখার চাপ না নিতে পারি, লাস্ট 8-9 দিন ম্যাম তোমাদের ক্লাসে আমরা বলে পড়ালেখার চাপ না নিতে পেরে অটোতে না যে তোমরা যখন কলেজে এগুলো একটু গুছাইছি ম্যাম, না অনেকে গুছাইছি একটু পড়ালেখা, দেখা যায় যে কিছু পড়ালেখা গ্যাপ গেছে। কারণ স্যার ম্যাডামদের বলছি, বসাক স্যারও বলছি যে স্যার যদি 8-9 দিন একটু বন্ধ দেওয়া যেত, আমরা কুমিল্লা আসতেছি বইটই নিয়ে একটু ইয়ে করবো। দেখা যায় বন্ধ দেওয়া নাই, বলছে স্যার বলছে বাসে বসে আইটেম দিতে। কে বলে? এখন বসাক স্যারই বলছে গাড়িতে বসে দরকার হলে আইটেম দিবা, ক্লাস করবা। আর যারা 1-2 জন মিস যাবে সমস্যা কি, 1-2 জনের জন্য তো ইয়ে করা যাবে না। তোমরা আসলে ফটো নিয়েছিলাম 8-9 দিন, যাতে আগের পড়াগুলা কেউ যাতে বই নিয়ে এসে একটু হইলেও ধরতে পারে আর কি আগে কি পড়ানো হয়েছে কি না, এর জন্য ফটো নিয়েছিলাম। এখন কি গুছাইছো একটু? একটু ম্যাম ধরছি আর কি পড়ালেখাটা, যে যেরকম ধরছি আর কি, শুরু করছে যে যেভাবে। আচ্ছা, সব ডিপার্টমেন্ট যে আইটেম 7-8 দিন, 7-8 দিন তো ম্যাম আর 4-5 মাসের পড়া ইয়ে করা যায় না। না, সব ডিপার্টমেন্ট যে আইটেম গুলা নিচ্ছে না সবাই তো নিতেছে তো ম্যাম। নিচ্ছে। জি ম্যাম। সেগুলা কিভাবে দিতেছ আসলে? ম্যাম দেখা যাইতেছে যে সত্যি কথা যদি বলা যায় তাহলে ওই রিটার্ন আইটেম তো কেউ যদি পড়েও ম্যাম ওই আলটিমেটলি দেখা যায় লেখার সময় মনে হয় শিওর হয়ে দেখে দেই, ম্যাক্সিমাম তো ম্যাম এইরকম, সত্যি কথা বলতে এইরকম চলে আসে। পড়ালেখা করলেও তো ম্যাম লেখার সময় যদি ভুলে যায়, দেখা যায় ভাইবার সময় হয়তো আপনি একটু বলে দিচ্ছেন, এক লাইন বলে দিচ্ছেন, পরে আমরা বলছি, তখন এখানে ভুল হয়ে গেলে গাইডটা খুলে বা বইটা খুলে একটু দেখে দিয়ে দিই, এরকম অবস্থা। এবং স্যারের হাতে পড়ছিল কার কোন একটা রোলে জানি নিচে বই ছিল উপরে রেখে লিখতেছে, স্যার এটা ধরে ফেলছে, বলছিল কি তোমাদেরকে? জি ম্যাম, স্যার বলছিল যে গাইড গুলো একটু সরাই নিতে। আসলে এইটার যে কোথায় শেষ আমি আসলে জানি না। এই যে করোনা একটা আসলো, এটার যে কোথায় শেষ আমি আসলে জানি না। কিন্তু এইভাবে কি আসলে চলা সম্ভব? আমি তো বুঝতেছি না আসলে। এইভাবে আমাদের মেডিকেলটা একটু বেশি চলতেছে ম্যাম। তাই বাকিদের কি আমাদের অবস্থা? মেডিকেলে তো অনলাইন ক্লাস শুরু হয়েছে সব আগে ম্যাম, সারা বাংলাদেশে সবচেয়ে প্রথম প্রাইভেট মেডিকেল সরকারি মেডিকেল মিলাইতে গেলেও সব সর্বপ্রথম শুরু হয়েছে আমাদের মেডিকেলে। এরপরে কোনো বন্ধ নাই, কোনো ইয়ে নাই, কোনো কিছুই নাই, চলতেছে এক নাগারে। বাকিগুলো তো ম্যাম ক্লাস করায় বন্ধ দেয়। আচ্ছা, সরাসরি ক্লাস হইতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো, যে সরাসরি হইতেছে তাহলে ঠিক আছে। আসলে এই জিনিসটা নিয়ে তো কথা বলা উচিত আসলে সিনিয়রদের সাথে, কারণ হচ্ছে এভাবে তো হচ্ছে না। তোমরা যদি আগাইতে না করো তাহলে আমাদের আগে লাগবে। 15 দিনে অনেক স্যার ম্যামের সাথে আলাপ করতাম আমরা।
না, এটা তো একটা সমাধান আসলে দরকার। তোমরা যদি আগাইতে না পারো তাহলে আমাদের তো পড়ায়ও কোনো ইয়ে নেই, তোমাদের জন্যই তো পড়াশোনা, তাই না? জি এটা তো অবশ্যই সমাধান দরকার। জি ম্যাম। আর কলেজের সিলেবাস ম্যাম অনেক ফাস্ট হয়ে গেছে, আমরা কিন্তু মানে বলতে গেলে পড়ি নেই। বুঝতে পারছি। তাইলে তো এইভাবে তোমরা যদি তোমাদের পড়াই না হয়, পড়ানো বা আগানো একটা নামটাও আছে অফিসিয়াল, এগুলা শেষ করে তো লাভ নেই। জি আমি অবশ্যই স্যারের সাথে কথা বলবো, তোমাদের মেটাবলিজম কার্ডটা আবার রিভিউ করা যায় কিনা। এতে তোমাদের আসলে এই শিডিউল টাইমে প্রভাব দেওয়া তো আমার মনে হয় না সম্ভব। কারণ হচ্ছে কিভাবে আবার আমাদের সিনিয়ররা এমন ভাবে চিন্তা করে, ওরা মনে করবে কাগজে কলমে তো শেষ, তাহলে পরীক্ষা নিয়ে নি। ওনাদের আসলে কি আর বলবো, আমাদের এটাই সমস্যা মানে চিন্তা করছে, আমাদের মনে হইতেছে স্যার ম্যাডাম চিন্তা করতেছেন আমাদের মেয়েতেই প্রফ হবে। বাস্তব করে চিন্তা করলে ম্যাম এখনো সেকেন্ড ইয়ারের প্রফিট তো বাকি। হ্যাঁ, তোমাদের তো সম্ভব না, তোমাদের মেয়েতে প্রফ নেওয়া সম্ভব না। এখনো যদি তাহলে তো 2-3 মাস হিসাবে। তোমাদের আগের ব্যাচেরই তো এখনো নেওয়া হয়নি, তাই না? জি ম্যাম। এরপর তো ওনাদের সাপ্লি প্রফটাও আছে না, একটা প্রফের পরে তো সাপ্লি প্রফও থাকবে একটা। হ্যাঁ, সেটা তো থাকবে। দুইটা লাগবে। ওদেরটা নিবে তারপরে সে না, ওদেরই তো কোনো খবর নাই। হ্যাঁ, ওরাও তো মনে হয় বাসায় বসে বসে সব খাইয়াটাই, ওদের সাথে তো আমাদের কোনো যোগাযোগই নাই। তোমাদের সাথে তো তাও যোগাযোগ আছে, ওদের সাথে তো গত 6 মাস 7 মাস কোনো যোগাযোগ নেই। ওদের তো ক্লাস টাস কিছুই হয় না, রিভিউ ক্লাস কিছুই হয় না। এখন আমাদের যে 4 নাম্বার কার্ডটা, এটা কিন্তু মোটামুটি একটু ইজি আছে। একটা টপিক, এইটাতে মাত্র 4টা আইটেম। 4টা আইটেমের যে 1 নাম্বার আইটেমটা, এটার মধ্যে শুধু কয়েকটা ডেফিনেশন, কয়েকটা সংজ্ঞা, আর কিচ্ছু নেই। 4 নাম্বার কার্ডটা কিন্তু অনেক ইজি এবং ছোট, মাত্র 4টা আইটেম। 4টা আইটেমের মধ্যে তোমার আইটেম 1 হচ্ছে মাত্র কয়েকটা ডেফিনেশন। এটার মধ্যে ডেফিনেশন ছাড়া আর কিচ্ছু পড়ার নেই। কয়েকটা সংজ্ঞা পড়তে হবে তোমাকে, মনে হয় যে ধরো জিএফআর কি, তারপর রেনাল ব্লাড ফ্লো কি, এই টাইপের কয়েকটা ডেফিনেশন শুধু পড়তে হবে। আর হচ্ছে ইউরিনটা কিভাবে কনসেন্ট্রেটেড হয় এই জিনিসটা জানতে হবে, যেটা হচ্ছে ফিজিওলজিতে খুব ভালো করে পড়াবে, ইউরিন কনসেন্ট্রেশন কিভাবে হয়। এই হচ্ছে 1 নাম্বার আইটেমের, তেমন কিছু পড়ারই নেই, খালি হচ্ছে কটা ডেফিনেশন পড়তে হবে, আর তেমন কিছুই নেই। আর 2 নাম্বার আইটেমে যেটা আছে, এটা তোমরা ফিজিওলজিতে মনে হয় অনেক কিছু পড়ে ফেলছো। যেমন আমাদের বডির কত পার্সেন্ট ওয়াটার। 2 নাম্বার আইটেমটার নামটা হচ্ছে কি, বডি ফ্লুইড কম্পার্টমেন্ট। আমাদের বডিতে কি প্রচুর পরিমাণে পানি আছে না? জি ম্যাম, নিয়ার অ্যাবাউট 70%। 70%, 60 to 70% পানিই থাকে। এই যে বডিতে যে ফ্লুইড আছে, এই ফ্লুইড গুলা হচ্ছে বিভিন্ন ভাগে কম্পার্টমেন্টে ভাগ করা আছে, কম্পার্টমেন্টে ভাগ করা থাকে। এই যে বডি ফ্লুইড, আমরা আমাদের বডিতে টোটাল ধরো, আমরা যদি মনে করি যে 70 কেজি একটা মানুষ, 70 কেজি একটা অ্যাডাল্ট পারসন, ওই মানুষটার বডিতে তোমার পানি থাকবে নিয়ার অ্যাবাউট 42 লিটার। 42 লিটার মানে হচ্ছে তার 60 to 70% অফ হিজ অর হার বডি ওয়েট। ঠিক আছে? কারোর কাছে যদি বই থাকে, বইটা হাতে নিতে পারো, এবিসি বা কিছু কোনো বই যদি থাকে। এটা এবিসি পেজ কত? এবিসি তে পেজ যে কত তা তো মনে নেই। তুমি দেখো যে বডি ফ্লুইড কম্পার্টমেন্ট তোমার রেনাল বায়োকেমিস্ট্রি আছে, ধরো 322-23 ওইদিকে দেখো তো।
266 পেজে। এইখানে কি আছে? রেনাল বায়োকেমিস্ট্রি শুরু। কি ম্যাডাম? টোটাল বডি ফ্লুইড ধরো 42 লিটার আছে, তাই না? মানে 60% অফ টোটাল বডি ওয়েট। এর মধ্যে আমরা প্রথমে দুইটা ভাগ করছি, একটা হচ্ছে ইসিএফ আর হচ্ছে আইসিএফ। ইসিএফ হচ্ছে তোমার বডির 20%। ইসিএফটা হচ্ছে তোমার মানে আমরা জাস্ট আফটার বার্থ, জন্মের পর থেকে ইসিএফটা বেশি থাকে, ঠিক আছে? আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে ইসিএফটা কমতে থাকে। একদম অ্যাডাল্ট এজে কি হয়, ইসিএফটা হয়ে যায় 20% অফ টোটাল বডি ওয়াটার। 20% হচ্ছে বডি ওয়েট, আর হচ্ছে তোমার কি, তাহলে আইসিএফটা হবে কি 40%। আইসিএফ মানে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। বডি ফ্লুইডকে আমরা দুই ভাগে ভাগ করছি, প্রথমে কি এক্সট্রাসেলুলার ফ্লুইড আর হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইড মানে কি বাইরে, সেলের বাইরে, তাই না? জি ম্যাম। আর ইন্ট্রাসেলুলার হচ্ছে সেলের ভিতরে। তাহলে সেলের বাইরে যেটা ইসিএফ, এটা হচ্ছে আমাদের বডি ওয়াটারের 1/3 অথবা 20%। আর আইসিএফ ইন্ট্রাসেলুলার হচ্ছে 2/3 অথবা 40%। এখন যে ইসিএফ মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড, এটাকে আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি। যেমন আমাদের ইসিএফটা কিন্তু জন্মের পরে বেশি থাকে, বয়স বাড়ার সাথে সাথে ইসিএফটা কমতে থাকে। আচ্ছা, তোমাদের কি শনিবারে 2 ঘন্টা ক্লাস থাকে, তাই না? ম্যাম কখনো একটাও হয়, আবার কখনো দুইটাও হয়। ক্লাস ম্যাম। শনিবারে, রবিবারে একটা। হ্যাঁ। এখন যে ইসিএফটাকে হচ্ছে আবার আমরা ভাগ করতেছি কিভাবে, একটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, প্লাজমা, ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, আর হচ্ছে কি ট্রান্সসেলুলার ফ্লুইড। এখন আমাদের যদি আইসিএফ বডিতে ওয়াটার থাকে 42 লিটার, তাহলে আইসিএফ ইন্ট্রাসেলুলার কতটুকু হবে? ইন্ট্রাসেলুলার ম্যাডাম 28 লিটার। 28 লিটার। আর এক্সট্রাসেলুলার হচ্ছে 40 লিটার। মানে হচ্ছে ইসিএফ কিন্তু কম, আইসিএফটা তো সেলের ভিতরেই থাকে। ইসিএফটা এক্সট্রাসেলুলার যেটা, এগুলোকে আমরা আবার ভাগ করতেছি কি ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, তারপর হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড, আর হচ্ছে প্লাজমা। ইন্টারস্টেশিয়াল ফ্লুইড যেটা, এটা কোনটাকে আমরা ইন্টারস্টেশিয়াল ফ্লুইড বলতেছি? ইন্টারস্টেশিয়াল ফ্লুইড বলতেছি আমরা মানে দুইটা সেলের মাঝখানে যে ফ্লুইডটা থাকে, মানে হচ্ছে মানে দুইটা সেলের মাঝখানের স্পেসটা যে ফ্লুইডটা থাকতেছে, এটাকে আমরা বলতেছি ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। প্লাজমা এটাকে কি বলতেছি আমরা? ব্লাড সেলের যে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, এটাকে কি বলি আমরা? ওটাকে বলতেছি প্লাজমা বলতেছি। আর যেটা আছে যে ট্রান্সসেলুলার ফ্লুইড আমরা কাকে বলতেছি? আমরা এক্সট্রাসেলুলার ফ্লুইডটাকে ভাগ করতেছি আবার ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, ট্রান্সসেলুলার ফ্লুইড, আর হচ্ছে প্লাজমা। এখন ইন্টারস্টেশিয়াল ফ্লুইড হচ্ছে দুইটা সেলের মাঝখানে যে স্পেসটা আছে, সেইখানে যে ফ্লুইডটা থাকে, এটাকে আমরা বলতেছি ইন্টারস্টেশিয়াল, এক্সেপ্ট ব্লাড সেলটাকে বলতেছি প্লাজমা। এখন যদি আমরা ইসিএফ 14 লিটার ধরি, তাহলে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড হবে 10.5 লিটার, প্লাজমা হবে 3.5 লিটার। ঠিক আছে? আর যেটা আমরা বলতেছি ট্রান্সসেলুলার ফ্লুইড কাকে বলতেছি? ট্রান্সসেলুলার ফ্লুইড বলতেছি আমরা যে ফ্লুইড গুলা পটেনশিয়াল স্পেসে থাকে। আচ্ছা, আমরা কি অ্যানাটমিতে পটেনশিয়াল স্পেস কি জিনিস এটা পড়ছি? না ম্যাম। আচ্ছা, পটেনশিয়াল স্পেস হচ্ছে তোমার
The space which is not visible anatomically but has existence functionally is called হচ্ছে, আমি তোমাদেরকে বলি যে ধরো প্লুরা পড়ছি না আমরা, প্লুরা কয়টা লেয়ার? কি লেয়ার? প্যারাইটাল, প্যারাইটাল লেয়ার, হ্যাঁ প্যারাইটাল লেয়ার ভিসারাল লেয়ার দুইটাকে কি আলাদা করা যায়? হ্যাঁ ম্যাডাম ভিসেরাল লেয়ার তো লেগে থাকে একেবারে। হ্যাঁ প্যারাইটাল লেয়ার বাইরে থাকে আর ভিসারাল লেয়ার লাংসের সাথে লেগে থাকে। প্যারাইটাল লেয়ারটাকে কি আলাদা করা যায়? আর ভিসারাল লেয়ারের কয়টা? ভিসারাল লেয়ার কি একটাই নাকি দুইটা থাকে? দুটা পার্ট থাকে। ম্যাম সেরাস একটা পার্ট আর ফাইব্রাস একটা পার্ট। হ্যাঁ এই যে ভিসারাল লেয়ার, যেটা ভিসারাল লেয়ারের দুইটা পার্টটা কি আমরা আলাদা করতে পারি? ভিসারাল লেয়ার দুইটা পার্ট আলাদা পারি? না, মানে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যেই মানে যেটা হচ্ছে অ্যানাটমিক্যালি এদের কোনো এক্সিস্টেন্স নাই বাট ফাংশনালি এদের এক্সিস্টেন্স আছে, যেমন হচ্ছে ইন্ট্রাপ্লুরাল স্পেস, পেরিকার্ডিয়াল স্পেস, যেটা ইন্ট্রাপেরিকার্ডিয়াল স্পেস, ওইখানে ওইগুলার কি কোনো আছে? অ্যানাটমিক্যাল কোনো এক্সিস্টেন্স আছে? না মানে অ্যানাটমিক্যালি দেখা যায় না, কিন্তু এগুলার কিন্তু ফাংশন আছে। এটা হচ্ছে একটা লেয়ার আর একটা লেয়ারকে ওভারল্যাপ করে থাকে। এই যে পটেনশিয়াল স্পেস গুলা, এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে কিভাবে থাকে, তোমার এটা একটা নেগেটিভ প্রেসার দিয়ে একটা আরেকটার সাথে অ্যাটাচ থাকে। এই যে স্পেস গুলা, এইগুলাকেই বলতেছি আমরা পটেনশিয়াল স্পেস। আর এই যে পটেনশিয়াল স্পেস এর মধ্যে যে ফ্লুইড গুলো থাকে, এগুলাকে আমরা বলতেছি কি ফ্লুইড? ট্রান্সসেলুলার ফ্লুইড। হ্যাঁ ট্রান্সসেলুলার ফ্লুইড তাহলে কোথায় কোথায় থাকে বলো তো? ম্যাডাম পটেনশিয়াল স্পেসটা বুঝি নাই। ভাই যে বুঝছো পটেনশিয়াল স্পেস? বুঝো নাই? মানে যে স্পেসটা ধরো তোমার কি প্লুরাল ক্যাভিটি আছে না, পড়ছো না? পড়ছো? প্লুরাল ক্যাভিটির দুইটা লেয়ার কি কি? বই আছে না? অ্যানাটমি বই আমাদের সাথে, এটা তো জানুয়ারি ফেব্রুয়ারি দিকে পড়ছিলাম, ভুলে গেছো? তাহলে এটা তোমাদের টাস্ক থাকলো পটেনশিয়াল স্পেস, বুঝছো? মানে তুমি প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, সাইনোভিয়াল ক্যাভিটি, এইগুলার কিন্তু অ্যানাটমিক্যাল কোনো এক্সটেন্সিটি নাই, কিন্তু এগুলো কিন্তু ফাংশন আছে, এর ভিতরে কিন্তু ফ্লুইড থাকে। এগুলো হচ্ছে একটা নেগেটিভ প্রেসার দিয়ে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে থাকে। একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে থাকে, এটা একটা নেগেটিভ প্রেসার দিয়ে। এই স্পেস গুলোকে আমরা বলতেছি পটেনশিয়াল স্পেস। এই স্পেস গুলোর মধ্যে যে ফ্লুইড গুলো থাকতেছে এগুলোকে আমরা বলতেছি ট্রান্সসেলুলার ফ্লুইড। এগুলো যেমন হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে, ইন্ট্রাকুলার ফ্লুইড আছে, ইন্ট্রাপ্লুরাল স্পেস যেগুলো আছে, প্লুরাল ক্যাভিটি ওইখানে যে ফ্লুইড আছে। আমাদের যে টোটাল বডি ওয়াটার আছে, আমাদের বডি পটেনশিয়াল দুই মানে একটা আরেকটা ওভারল্যাপ করে। পটেনশিয়াল স্পেস মানে কি? পটেনশিয়াল মানে একটা
স্পেস, ধরো এটার কোনো আমরা অ্যানাটমিক্যালি মানে কোনো এক্সিস্টেন্স নেই, মানে এটা দেখা যাবে না। কারণ হচ্ছে এই স্পেসটা কি একটা লেয়ার আর একটা লেয়ারকে একটা নেগেটিভ প্রেসার দিয়ে ওভারল্যাপ করে থাকে, বুঝতে পারছো? ধরো মনে করো ইন্টারফ্লোরাল স্পেস, এটা একটা লাইন পেয়েছি ডিউ টু নেগেটিভ অল অফ হ্যাঁ ইন্টারফ্লোরাল স্পেস। এটা তো মানে ভিজিবল না, না এটা ফাংশন অ্যানাটমিক্যালি ভিজিবল না, বাট ফাংশনালি এটা কিন্তু ফাংশন আছে। মনে করো যে প্লুরাল ক্যাভিটিতে কি আছে নরমালি 500 কটুক অর্ডার থাকে, 50 ml না কটুক ফ্লুইড থাকে, এই যে 50 ml ফ্লুইড থাকে, এইটার কিন্তু আমরা কোনো ফাংশনালি দেখতে পাই না, কিন্তু এটার কিন্তু ফাংশন আছে। কারণ হচ্ছে এটা প্রিভেন্ট করতেছে, যখন তোমার এই নেগেটিভ প্রেসারটা কোনো কারণে কোনো ডিজিজ হয়ে বা কোনো কারণে নষ্ট হয়ে গেল, তখন কি হয়, তখন অনেক বেশি ফ্লুইড কালেকশন হয়, তখন কি মানুষের শ্বাসকষ্ট হয়, মানুষ আর শ্বাস নিতে পারে না, তখন হচ্ছে এই পানিটাকে বের করে নিতে হয়। কিন্তু নর্মাল যেটুকু থাকার কথা, নর্মাল ফিজিওলজি যেটা, সেটুকু কিন্তু থাকতেছে, তখন কিন্তু এটা কিন্তু ফাংশন আছে, বাট এটার কোনো অ্যানাটমিক্যাল কোনো পজিশন নাই। বোঝা গেছে? আমাদের বডিতে সবচেয়ে বেশি ওয়াটার কন্টেনিং অর্গানকে, সবচেয়ে বেশি ওয়াটার থাকে কোন অর্গানে? এটা থাকে হচ্ছে তোমার ব্রেইনে। আমাদের বডির 84% ওয়াটার কন্টেন্ট করে ব্রেইন। আর সবচেয়ে কম ওয়াটার কন্টেন্ট হচ্ছে অ্যাডিপোস টিস্যু, মানে হচ্ছে ফ্যাট। লোয়েস্ট ওয়াটার কন্টেন্ট থাকে হচ্ছে ফ্যাটের। আমাদের বডির সবচেয়ে বেশি ওয়াটার কন্টেন্ট। আজকের লেকচারে কোনো ইয়ে নাই, স্লাইড বা নোট বা কিছু? ওই যে বললাম যে আমি তো জানতামই না আজকে যে আমার ক্লাস আছে, বুঝতে পারছো? জি ম্যাম। আমি আমার শীট গুলো তোমাদেরকে দিয়ে দিতে পারি, কারোর যদি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের কোনো ইয়ে থাকে সেটা মেসেঞ্জারে, হ্যাঁ ছবি তুলে দিয়ে দিলাম। আচ্ছা আমি নোট দিব। আচ্ছা দিও নি, তাহলে আমি ছবি তুলে দিয়ে দিব, তুমি গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা। তারপরে আমাদের যে বডির যে অর্গান গুলো আছে, সবচেয়ে বেশি ওয়াটার কন্টেনিং অর্গান হচ্ছে ব্রেইন, আর সবচেয়ে কম ওয়াটার কন্টেন্ট হচ্ছে অ্যাডিপোস টিস্যু অথবা ফ্যাটের। আমাদের যে টোটাল বডি ওয়াটার, এটা কিন্তু ডিপেন্ড করে, এটার এফেক্টিং ফ্যাক্টর কি তোমার এজ, সেক্স আর হচ্ছে কি বডি ওয়েট। হ্যাঁ, কারোর যদি বডি ওয়েট থাকে 100 কেজি আর কারোর যদি 70 কেজি, তাহলে ওয়াটার কন্টেন্ট কি সমান হবে? সমান হবে না, ভ্যারি করবে। আর যেটা হচ্ছে কি তোমার মহিলাদের ফিমেল, মানে হচ্ছে এজ, সেক্স আর হচ্ছে বডি ওয়েট, এই তিনটার উপরে ডিপেন্ড করবে বডির টোটাল বডি ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে? এখন ধরো ফিমেলদের বডিতে কি ফ্যাট বেশি থাকে, তাই না? ফিমেলদের বডিতে নর্মালি ফ্যাট বেশি থাকে। এখন যে ফ্যাট বেশি থাকে, এই জন্য 5 to 10% বডি ওয়াটার কম থাকবে, কারণ হচ্ছে ফ্যাটে কিন্তু পানি কম থাকে। ফ্যাট হচ্ছে সবচেয়ে লিস্ট ওয়াটার কন্টেনিং অর্গান অফ বডি। তাইলে আমাদের বডির যে টোটাল বডির ওয়াটার কন্টেন্ট, এটা কিসের উপরে ডিপেন্ড করে? একটা হচ্ছে বয়সের উপর, একটা হচ্ছে এজ, সেক্স আর হচ্ছে বডি ওয়েট। এখন কে কথা বলো, সে কথা বলার সময় কিছু শোনা যায় না, খালি ঘের 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 করে। এখন যে বডি এইজের কথা তো আমি প্রথমেই বলছি যে আর্লি ফিটাল লাইফে তোমার বডিতে ওয়াটার থাকে 95%, ইনফ্যান্ট আর চিলড্রেনে থাকে 75 to 80%, আর অ্যাডাল্ট মেলে থাকে 60%, অ্যাডাল্ট ফিমেলে থাকে 50 to 55%। এই কথাগুলো কিন্তু খুব বেশি কঠিন না, আমার মনে হয় একটু শুনলেই বোঝা যায়। আমাদের বাচ্চাদের আর্লি ফিটাল লাইফ আমাদের ওয়াটার বডিতে ওয়াটার থাকে 95%। ফিটাল লাইফ কোনটা? মানে
জন্মের আগে না জি ম্যাডাম। তখন আমাদের বডিতে ওয়াটার থাকে 95%, আর ইনফ্যান্ট আর চিলড্রেনে থাকে হচ্ছে 75। ইনফ্যান্ট কারা? আমি আগেও বলছিলাম ক্লাসে, মনে হয়। ইনফ্যান্ট কারা? ইনফ্যান্ট আমরা কাদেরকে বলি? প্রাণজীব। জি ম্যাডাম। ইনফ্যান্ট কাদেরকে বলি? আমি কিন্তু এগুলা ক্লাসে বলছিলাম, ইনফ্যান্ট, তারপরে নিউনেট। হ্যাঁ, 1 ইয়ার পর্যন্ত হচ্ছে ইনফ্যান্ট। ইনফ্যান্ট আর নিউনেট। তাই তোমাদেরকে নিউনেটাল জন্ডিস পড়ানো হয়েছে না? নিউনেটাল জন্ডিস পড়ানো হয়েছিল? হয়েছে তো। বিলিরুবিন মেটাবলিজমের মধ্যে নিউনেটাল জন্ডিসের ক্লাসটা, নিউনেটাল জন্ডিস এগুলো পড়ানো হয়েছে না? এই কার্ডটা শেষ না? আমার তো মনে আসতেছে না। বিলিরুবিন মেটাবলিজম এগুলো কি পড়ানো হয়েছে? কোন কার্ডে ছিল এটা? আমার তো মনে আসতেছে না। আমি তো সব ভুলে গেছি, তোমরা কি মনে রাখবা? এই নিউনেট কারা? ম্যাডাম জন্মের পরে পর্যন্ত। হ্যাঁ, কতটুকু? 1 মাস। হ্যাঁ, 28 দিন। জি ম্যাম, 4 weeks। 28 days। না, তোমাদেরকে জন্ডিস পড়ানো হয়নি, কারণ হচ্ছে এটা হচ্ছে ক্লিনিক্যাল ভায়োলেন্স। ভুল করছি আমি। তাহলে নিউনেট হচ্ছে তোমার 0 to 28 days, আর ইনফ্যান্ট হচ্ছে 1 year, আপ টু 1 year। 1 year পর্যন্ত হচ্ছে নিউনেট, ইনফ্যান্ট। আমাদের প্রিন্সিপাল স্যার একটা কথা বলছে ওই দিন, বুঝছো? আমাদের বায়োকেমিস্ট্রির সাথে স্যারের একটা মিটিং ছিল। স্যার কি বলছে জানো? মানে আমাদের স্যার কতটা তোমাদের মানে প্রতি সহানুভূতিশীল বলবো আর কেয়ারিং বলবো, যেটাই বলি। স্যার বলতেছিল যে ক্লাসে আপনারা এমন ভাবে পড়াবেন যেন ক্লাসেই মুখস্থ হয়ে যায়, বুঝছো? ক্লাসে এবং ক্লাস পড়ানোর পরে পড়া ধরবেন, পড়ানোর পরে পড়া ধরবা, তারপরে যেন ক্লাসেই ওরা অর্ধেকের বেশি পড়ে যায়। এখন আমি চিন্তা করলাম যে স্যারকে বলি, স্যার আপনি এত ভাবতেছেন, ওরা কি আর ভাবে? ওরা তো ক্লাস, আমরা ক্লাস নেই, ওরা বসে বসে মোবাইল টিপে কথা বলে। ওরা কি ওই 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 টেন্ডেন্সি নিয়ে ক্লাসে আসে যে না আমি ক্লাসের পরটা ক্লাসেই, নাহলে টিউটোরিয়াল ক্লাসগুলো একটা কথা মিনিমাম 4 বার বলা হয়, একটা জিনিস মিনিমাম 4 বার ইয়ে করা হয়, তখনই তো তোমাদের মাথায় কিছু ঢুকে যাওয়া উচিত নাকি? হ্যাঁ, এখন আর কেউ কথা বলবে না। ম্যাম যখন স্লো থাকবে পড়ালেখাটা তখন আমরা তো একটু মনোযোগ দিয়ে ধরতে পারবো, যখন স্পিডে চলবে তখন তো আর মনোযোগ রাখা যাবে না। হ্যাঁ, যখন আপনারা যখন প্রথম ক্লাস করছিলেন, প্রথম কার্ডটা যখন পড়াইছিলাম, তখন কি ক্লাসের পড়াটা ক্লাসে মুখস্থ করে গেছিলেন? প্রথম দিকে কি একটু সমস্যা হতো? প্রথম দিকে সমস্যা হয়েছে, এরপরে তো আল্লাহ সমস্যা বানাই দিছে। আল্লাহ এমন সমস্যা করে দিছে। আর হচ্ছে মেয়েদের শরীরে পানি কম থাকে কেন? ফিমেলদের নর্মালি বডিতে ফ্যাট বেশি থাকে, এই জন্য হচ্ছে ফিমেলদের 5 to 10% বডি ওয়াটার কম থাকে। আর যেটা বয়স বাড়ার সাথে সাথে, যেমন
অ্যাডাল্ট বলি আমরা কোন মানে নর্মাল প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট 18 থেকে কত বয়স পর্যন্ত? আমরা ওই যে ব্লাড ডোনেট করি না, অনেকেই তো ব্লাড দাও, ভাইজিৎ মনে হয় দিছিল একবার নাকি? ভাইজিৎ ব্লাড দিছিলা? জি ম্যাম। ব্লাড ডোনেট করছিল একবারও? 2 বার করছি। 2 বার করছো? আমি কোথায় যেন তোমার ছবি দিছিলাম। আচ্ছা, এখন ব্লাড যে আমরা ডোনেট করি কত বছর পর্যন্ত নেওয়া যায় বলো তো? আঠারো থেকে 45 বছর পর্যন্ত। 45 বছরের পরে কিন্তু ব্লাড আর সাধারণত নেওয়া হয় না। তাহলে আমরা যদি এল্ডার প্রাপ্ত বয়স্ক মানুষ বলি তাহলে কি বলবো আমরা? 18 থেকে 45 নাকি? 45-এর বেশি হইলেই মানুষ কি বুড়া হয়ে যায়? জি ম্যাম, বুড়াই তো হয়ে যাবে। 45 হইলেই বুড়া হয়ে যায়, তাই না? আমাদের বিজ্ঞানও তাই বলে, কারণ 45 এর পরেই মানুষকে বলে কি এল্ডারলি। ধরো 45 বা 50 পরেই আবার আরো কমে যায়। নর্মাল যখন 60% থাকে তখন হয়তো 45%, 50% হয়ে যায় বডি ওয়াটার। তো এইভাবে আর কি, এই যে একটা ফ্যাক্টর, বডি ফ্লুইড এফেক্টিং ফ্যাক্টর, সেক্স একটা ফ্যাক্টর, তারপরে হচ্ছে কি আর একটা কি এই সেক্স আর একটা ওয়েট, বডি ওয়েট। এখন আসো যে আমরা যে ইসিএফ বললাম, ইসিএফটা কি জিনিস আসলে? ইসিএফ এর কম্পোজিশনটা, আইসিএফ এর কম্পোজিশনটা প্রত্যেকটা পরীক্ষায় আসে, এমন কোনো পরীক্ষা নাই ইসিএফ আইসিএফ এর কম্পোজিশন আসে না। এক্সট্রাসেলুলার ফ্লুইড আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডের কম্পোজিশন প্রত্যেকটা পরীক্ষায় আসে, এমন কোনো পরীক্ষা নাই যেগুলো আসতেছে না। আমাদের ইসিএফ এর নর্মাল যে কনস্টিটিউয়েন্টস আছে, বোথ ইসিএফ এন্ড আইসিএফ, একটা এইটা আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। যেমন আইসিএফ এর ইসিএফ, ইসিএফ এর যেই ইসিএফ আমরা কোনটাকে বলতেছি, কোন ফ্লুইড গুলোকে বলতেছি? যে ফ্লুইড গুলো আমাদের বডি সেলের আউটসাইডে থাকতেছে, তাই না? এখন এটার কম্পোজিশন কি? এখানে তোমার ইলেকট্রোলাইট আছে। ইসিএফ এর মেইন ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে বাইকার্বনেট, আর হচ্ছে গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, কেমিক্যাল মেসেঞ্জার যেগুলো আছে তা আছে। আর আইসিএফ এর কম্পোজিশনের মধ্যে ইলেকট্রোলাইট মেইনলি হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে ফসফেট। ইসিএফ এর ফাংশন কি? ইসিএফ এর ফাংশন হচ্ছে যেটা হচ্ছে কি আমাদের all cells in our body live in essential in the same environment. ইসিএফ এর আরো 2-3টা নাম আছে। ইসিএফ এর নাম কি? ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ বডি বলে, ইন্টারনাল সি বলে, মিলিও এন্টেরিয়র বলে। যেমন মিলিও এন্টেরিয়র এই নাম দিয়ে শর্ট নোট চলে আসবে, তখন বুঝবো না যে এটা কি জিনিস। এটা আসলে ইসিএফ। ইসিএফ সম্পর্কে যা জানো তা লিখে দিলেই মিলিও এন্টেরিয়র শেষ। ইসিএফটা কি? আমাদের সেলকে নিউট্রিশন দিচ্ছে, তারপরে মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট গুলা বের করে দিচ্ছে, হরমোন তারপরে এনজাইম যেগুলো আছে এগুলাকে সাইট অফ অ্যাকশনে নিয়ে আসতেছে। আর হচ্ছে ইসিএফ এর একটা বাফারিং অ্যাকশন থাকে। এখন আসো ইসিএফ এর মেইন কনস্টিটিউয়েন্টস কি? সোডিয়াম। সোডিয়াম আর ইসিএফ আর আইসিএফ এর যে মেইন কনস্টিটিউয়েন্টস, 4টা কনস্টিটিউয়েন্টস এর পরিমাণ সহ এটা প্রত্যেকটা অস্পিতে আসতেছে। যে ইসিএফ এর মেইন 4টা কনস্টিটিউয়েন্টস আর হচ্ছে আইসিএফ এর মেইন 4টা কনস্টিটিউয়েন্টস, এগুলার রেফারেন্স ভ্যালু সহ। যেমন তোমার ইসিএফ এ সোডিয়াম আছে কতটুকু? 135 to 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আইসিএফ হচ্ছে 10 to 14 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর ক্যালসিয়াম হচ্ছে কি? ইসিএফ এ 4.5 to 6
potassium 3.5 to 5 ECFA, ICFA হচ্ছে 135 to 142, magnesium ECFA 0.8 to 1.5, আর ICFA হচ্ছে 20 to 30, chloride 95 to 106, আর ICFA 3 to 5, bicarbonate এরকম সবগুলা, ফসফেট, সালফেট, প্রোটিন, অর্গানিক অ্যাসিড, সবগুলার রেফারেন্স রেঞ্জ গুলা অথবা নরমাল ভ্যালু গুলা তোমাকে জানতে হবে। এখন আমি যদি ইসিএফ এর কথা বলি, ইসিএফ এর প্রধান 4টা ইলেকট্রোলাইট কি কি? আমি যদি বলি যে প্রধান 4টা ইলেকট্রোলাইটের নাম বলো, ইসিএফ এর সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড আর বাইকার্বনেট। বাইকার্বনেট, ক্লোরাইড, সোডিয়াম, পটাশিয়াম। আর আইসিএফ এর ম্যাগনেসিয়াম, ফসফেট, ক্যালসিয়াম। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট। এখন আমাকে বলো যে আমি যদি বলি যে ইসিএফ আর আইসিএফ এর ডিফারেন্স কি বলা যাবে? পার্থক্য আর ডিফারেন্স, ইসিএফ এন্ড আইসিএফ এর। প্রথম পার্থক্য কি? একটা সেলের ভিতরে থাকে, একটা থাকে কি আউটসাইড দ্য সেল, আর এটা হচ্ছে ইনসাইড দ্য সেল। আর এটা হচ্ছে মেইনলি কন্টেন্ট সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, বাইকার্বনেট। আর এটা হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট নাকি ফসফেট। আর ইসিএফ হচ্ছে প্রোটিনটা কম থাকে, আইসিএফ এ প্রোটিনটা বেশি থাকে। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইসিএফ হচ্ছে 35 মিলিমিটার অফ মার্কারি, আর আইসিএফ হচ্ছে 20 মিলিমিটার অফ মার্কারি। পিএইচ 7.4 একটায়, 7 একটায়। আর ইসিএফটা হচ্ছে এসেনশিয়াল ফর হচ্ছে কি অল সেলের বেঁচে থাকার জন্য ইসিএফটা দরকার। আর সেলের ভিতরে আইসিএফ হচ্ছে প্রত্যেকটা সেলের বেঁচে থাকার জন্য প্রত্যেকটা সেলের ভিতরে আইসিএফ দরকার। এখন আসে আমাদের যে বডি ফ্লুইড, এটা মেজারমেন্ট করতে হবে আমাদেরকে, এটা মেজারমেন্ট করা জানতে হবে। বডি ফ্লুইড, প্রিন্সিপাল অফ বডি ফ্লুইড মেজারমেন্ট, মানে বডি ফ্লুইড মেজারমেন্টটা আমাদের করতে জানতে হবে। বডি ফ্লুইড মেজারমেন্টটা আমরা কিভাবে করব? একটা বেসিক প্রিন্সিপাল আছে, এটাকে আমরা বলতেছি ইন্ডিকেটর ডাইলেশন প্রিন্সিপাল অথবা ইন্ডিকেটর ডাইলেশন মেথড, আইসোটোপ ডাইলেশন প্রিন্সিপাল। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ বডি ফ্লুইড মেজারমেন্ট। এখানে আমরা কি করব? আমরা এখানে কিছু ডাই ব্যবহার করব। যেমন ইসিএফ এর জন্য এক রকমের ডাই মানে কি জানো তো? রং। মানে এটা কি কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করব যেটা হচ্ছে আইসিএফ এর জন্য একটা নির্দিষ্ট করা কিছু আইসোটোপ আছে, যেটা হচ্ছে আইসিএফ এর জন্য একটা নির্দিষ্ট করা, ইসিএফ এর জন্য একটা নির্দিষ্ট করা। যেমন এই যে সাবস্টেন্স গুলা আমরা ব্যবহার করব যে বডি ওয়াটার মেজারমেন্টের জন্য, এই সাবস্টেন্স গুলার কিছু নর্মাল মানে ইউনিভার্সাল ক্রাইটেরিয়া থাকতে হবে। এই ক্রাইটেরিয়া গুলা কিরকম? যেমন এই যে সাবস্টেন্স গুলা মানে আইসোটোপ গুলা, যেটাই বলো আইসোটোপ গুলো আমরা ব্যবহার করব, এটার কি থাকতে হবে? এটা হচ্ছে এক একটা কম্পার্টমেন্টের জন্য নির্দিষ্ট থাকতে হবে। আর কি প্রথমে হচ্ছে কি ইট মাস্ট বি নন টক্সিক, মানে এটা নন টক্সিক হবে। নন টক্সিক মানে এটা নন পয়জনাস হবে। আর কি এটা হচ্ছে ইট মাস্ট নট বি মেটাবলাইজড উইদিন দ্য বডি, এটা বডিতে মেটাবলিজম হইতে পারবে না। ধরো আমরা একটা জিনিস দিয়ে, আমরা একটা ডাই বা আইসোটোপ দিয়ে আমরা বডি ফ্লুইডটা মেজার করবো, ধরো ইসিএফ এর ভলিউম মেজার করবো বা আইসিএফ এর ভলিউম মেজার করবো। এই যে আমরা সাবস্টেন্স গুলা ব্যবহার করব, এগুলার কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে মানতে হবে। যেমন এইটা হচ্ছে ইট শুড বি নন টক্সিক, ইট শুড নট বি মেটাবলাইজড উইদিন দ্য বডি, আর ইট শুড রিটেন ফর লং পিরিয়ড ইনটু দ্য কম্পার্টমেন্ট টু বি মেজার্ড, মানে এটা হচ্ছে কম্পার্টমেন্টে অনেকক্ষণ থাকতে পারবে এমন একটা জিনিস আমাদেরকে নিতে হবে। আর এটা হচ্ছে থ্রু আউট দ্য বডি কম্পার্টমেন্টে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হতে হবে। এটা হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন অল্টার করতে পারবে না।
এটা ইজিলি মেজার করতে হইতে হবে। আর হচ্ছে ইউরিনারি এক্সপ্রেশন বেশি দ্রুতও হইতে পারবে না, আবার ভেরি স্লোও হতে পারবে না। এগুলা হচ্ছে আমরা যে ইন্ডিকেটর গুলা ব্যবহার করবো এগুলার প্রপার্টিজ। এখন আসো আমাদের যে ডিফারেন্ট ফ্লুইড, যেমন হচ্ছে প্লাজমা ভলিউম মেজার করার জন্য একটা নির্দিষ্ট ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, আরবিসি ভলিউম মেজার করার জন্য, ইসিএফ ভলিউম মেজার করার জন্য আইসিএস, তারপর টোটাল বডি ওয়াটার যেটাই বলি, এগুলোর জন্য আলাদা আলাদা ডাই লাগবে। যেমন প্লাজমা ভলিউমের জন্য লাগবে হচ্ছে ইভান্স ব্লু, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন সিরাম অ্যালবুমিন, রেডিও আয়োডিনেট গামা গ্লোবুলিন। আসলে এভাবে পড়ায় কোনো লাভ হইতেছে না তোমাদেরকে, আমি বুঝতে পারতেছি। আরবিসি ভলিউমের জন্য তোমরা কি ধরতে পারতেছো আমি কি কোন কোন টপিক গুলো টাচ করতেছি? হ্যাঁ, ম্যাম বডি ফ্লুইড, ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স কি এটা রেনাল বায়োকেমিস্ট্রি এতে পড়ে? হ্যাঁ, এটা তো 2 নাম্বার আইটেমটা। তোমার কাছে কার্ড নাই? কার্ড দেখি নাই ম্যাম। আমি তো 4 নাম্বার কার্ড যেহেতু আসছে নিশ্চিত 4 নাম্বারের মধ্যেই পড়বে। 4 নাম্বারে বললাম আমি তো 1 নাম্বার আইটেমে শুধু কয়েকটা ডেফিনিশন, শুধু কয়েকটা সংজ্ঞা আছে, আর হচ্ছে ইউরিন কনসেন্ট্রেশন, ইউরিন ফরমেশনটা আছে। আর 2 নাম্বারে আছে তোমার বডি ফ্লুইড কম্পার্টমেন্টের মধ্যে বডি ফ্লুইড কম্পার্টমেন্ট, তারপর হচ্ছে ওয়াটার হেমোস্ট্যাসিস, তারপর হচ্ছে ওয়াটার টার্নওভার, ওয়াটার ইনটক্সিকেশন, এই জিনিসগুলো আছে। 3 নাম্বারে আছে হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স, যেটা এই কার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর 4 নাম্বারে আছে হচ্ছে ইলেকট্রোলাইট, যে এই যে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, এগুলার মেটাবলিজম, এগুলা বাড়লে কি হয়, কমলে কি হয়, কি সমস্যা হয়। এ হচ্ছে 4টা কার্ড। সারা রাত রামায়ণ পড়ে সকালে উঠে জিজ্ঞেস করে সীতা কার বাপ। 2 নাম্বার কার্ডের জিনিসগুলো বোঝা গেছে? 2 নাম্বার আইটেম। জি ম্যাম। এখন যে আমরা যে এই কতগুলো আইসোটোপের নাম বললাম, যেমন ইসিএফ ভলিউম মেজার করার জন্য কয়েকটা নির্দিষ্ট করা আছে, এইগুলাই ব্যবহার করতে হবে তোমাকে। এই যে প্রিন্সিপালটা, বেসিক প্রিন্সিপাল যেটা ইন্ডিকেটর ডাইলেশন মেথড অথবা আইসোটোপ ডাইলেশন মেথড, এটা হচ্ছে এগুলা কিন্তু পরীক্ষায় আসে। এগুলো আমরা কিভাবে করব? ধরো আমি একটা ডাই বা আইসোটোপ যেটাই বলো, একটা সিরিঞ্জে করে তোমার বডিতে ইনজেক্ট করলাম। ইনজেক্ট করার পরে কি হইলো, যেই পরিমাণে ইনজেক্ট করলাম এবং বডিতে তোমার ডিস্ট্রিবিউটেড হইতে দিলাম। ধরো কতক্ষণ পরে আমি একটা জায়গা থেকে স্যাম্পল, একটা নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল নিলাম, কালেকশন করলাম। এই কালেকশন করার পরে আমি এই যে কালেকশন করলাম, ধরো আমি এটাকে এইভাবে সাজাইতে পারি যে সাপোজ সি ইকুয়াল টু এম বাই ভি, মানে সিটা কি, সিটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ দ্য ইন্ডিকেটর ইন দ্য কম্পার্টমেন্ট ধরো, আর হচ্ছে ভিটা হচ্ছে ভলিউম অফ দ্য কম্পার্টমেন্ট, আর এমটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ইনজেকশন অফ ডাই। তাহলে ধরো আমি কনসেন্ট্রেশন অফ দ্য ইন্ডিকেশন অফ দ্য কম্পার্টমেন্ট বের করবো কিভাবে? এই যে টোটাল অ্যামাউন্ট অফ ইন্ডিকেটর ইনজেকশন করলাম, আমি টোটাল যে অ্যামাউন্টটা ইনজেক্ট করলাম সেটাকে প্রত্যেকটা কম্পার্টমেন্টের ভলিউম দিয়ে ভাগ করলেই এটা আমি পেয়ে যাবো। এখানে তোমার ওয়াটার ব্যালেন্সটা করতে হবে, পজিটিভ ওয়াটার ব্যালেন্স, নেগেটিভ ওয়াটার ব্যালেন্স।
তারপরে ওয়াটার ইনটেক আউটপুট যেটা চার্ট আছে, ওয়াটার ইনটেক আউটপুট মানে আমরা কতটুকু ডেইলি আমরা ইনটেক করতেছি আর কতটুকু বের হয়ে যাচ্ছে। আমরা ওই যে কয়েকদিন আগে পড়ছিলাম না নাইট্রোজেন ব্যালেন্স, মনে আছে? নাইট্রোজেন ব্যালেন্স পড়ছিলাম। জি ম্যাডাম। নাইট্রোজেন ব্যালেন্স যে পড়ছিলাম সেখানে কি পড়ছিলাম? এখানে নাইট্রোজেন ইনপুট মাইনাস নাইট্রোজেন আউটপুট। তাহলে ওয়াটার ব্যালেন্সটা এরকম একটা জিনিস, তাই না? ইনটেক আর আউটপুটের যে একটা, আমরা ওয়াটার কিসের কিসের মাধ্যমে আমরা নিতেছি, ইনটেক কিভাবে করতেছি আমরা? ড্রিঙ্ক করে আমরা না পানি খাচ্ছি, ডিরেক্ট ওয়াটার খাচ্ছি, তারপরে খাদ্যের মাধ্যমে নিচ্ছি, আর হচ্ছে আমাদের বডিতে কিছু পরিমাণ ওয়াটার হচ্ছে মেটাবলিক ওয়াটার বলে। মেটাবলিক ওয়াটার কি? যে আমাদের বডিতে মেটাবলিজম হচ্ছে না, এর ফলে কিছু ওয়াটার বের হচ্ছে না, পানি উৎপন্ন হইতেছে না। ম্যাডাম তাহলে আমরা ডিরেক্ট নিচ্ছি হচ্ছে ধরো 1 লিটার থেকে 1.5 লিটার পানি, তারপরে খাবারের মাধ্যমে নিচ্ছি 600 থেকে 700, আর মেটাবলিক ওয়াটার হচ্ছে আমাদের প্রায় 350। তাহলে আমাদের মোটামুটি 1500, 1600 থেকে 2600 ml ডেইলি আমাদের ওয়াটার ইনটেক আছে নাকি? আর আউটপুট কিরকম? আউটপুট হচ্ছে তোমার ইউরিনের মাধ্যমে যাচ্ছে 1000 থেকে 1500 ml, পিসেস এর মাধ্যমে যাচ্ছে 100 ml, আর হচ্ছে ইনসেন্সিবল লস। ইনসেন্সিবল লস অফ ওয়াটার এটা কি জিনিস? ইনসেন্সিবল লস অফ ওয়াটার হচ্ছে তোমার যেই লসটা আমরা টের পাচ্ছি না, মানে আমাদের শরীরে ঘামের মাধ্যমে বা রেসপিরেশনের মাধ্যমে যে ওয়াটারটা আমাদের শরীর থেকে লস হচ্ছে, রেসপিরেশন তারপরে সোয়েটিং, এটাকে আমরা বলতেছি ইনসেন্সিবল ওয়াটার লস। এটাও কিন্তু মোটামুটি প্রায় 600 ml এর মতো আমাদের বডি থেকে যাচ্ছে ডেইলি। এখন যে ওয়াটার ইনটেক আর আউটপুট, ইনটেক যদি বেশি হয় ওয়াটার লস থেকে, তাহলে আমরা সেটাকে বলতেছি পজিটিভ ওয়াটার ব্যালেন্স, আর আউটপুট যদি ইনটেক থেকে বেশি হয় তাহলে আমরা বলতেছি এটাকে নেগেটিভ ওয়াটার ব্যালেন্স। পজিটিভ ওয়াটার ব্যালেন্স আমাদের কি কি কারণে হতে পারে? ম্যাম যখন রেনাল ফেলিয়ার হয় তখন তো বডি থেকে ফ্লুইড বের হইতে পারে না, তো রেনাল ফেলিওর হইলে, লিভার সিরোসিস হলে, তারপরে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হইলে, আর ফিজিওলজিক্যাল কজ হচ্ছে কি, তোমার যদি ওয়াটার ইনটেক যদি খুব পরিমাণে আমরা কমাই দিই, পানি যদি এক্সারশন কম হয়, যদি কম হয়, তাইলে হবে তোমার পজিটিভ ওয়াটার ব্যালেন্স। আর নেগেটিভ কখন হবে? নেগেটিভ ঠিক উল্টাটা, এক্সারসাইজ ওয়াটার ইনটেক যদি কমে যায় আর এক্সপ্রেশন যদি বেড়ে যায়। প্যাথোলজিক্যাল কখন হবে? ডায়াবেটিস যদি কারো থাকে, ডায়রিয়া, ভমিটিং এগুলো যদি থাকে, তাইলে এখন সেই যে ওয়াটার ব্যালেন্সটা আমরা করলাম, কি বলে পজিটিভ ওয়াটার ব্যালেন্স, নেগেটিভ ওয়াটার ব্যালেন্স, একটা ইনটেক আউটপুট চার্ট সম্পর্কে আমরা জানলাম। ইনটেক আউটপুট চার্ট, পজিটিভ ওয়াটার ব্যালেন্স, নেগেটিভ ওয়াটার ব্যালেন্স। এখন এই যে ওয়াটার রেগুলেশনটা আমাদের বডিতে কিভাবে হয়, এই জিনিসগুলো কিন্তু খুবই সোজা এবং এগুলো মনে রাখা কিন্তু খুব কঠিন না।
রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্সটা আমাদের বডিতে কিভাবে হয়, এটা কয়টা মেকানিজমের মাধ্যমে হয়? কয়টা মেকানিজমের মাধ্যমে হয়? যেমন হচ্ছে তোমার একটা হচ্ছে থার্স্ট মেকানিজম, আর একটা হচ্ছে তোমার হরমোনাল। কয়টা মেকানিজম আছে হরমোনাল? কি কি? যেমন হচ্ছে তোমার অ্যান্টি ডায়াবেটিক হরমোন মানে ADH, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, অ্যাট্রিয়াল নাইট্রিওটিক পেপটাইড মেকানিজম, আর হচ্ছে কাইনিন সিস্টেমের মাধ্যমে হয়। এই মেকানিজম গুলা একটা আরেকটার সাথে খুবই পরিমাণে রিলেটেড। যেমন আমরা যদি বলি যে তাহলে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্সটা কিভাবে হয়, একটা হচ্ছে থার্স্ট মেকানিজমের মাধ্যমে, আর একটা হচ্ছে হরমোনাল। থার্স্ট মেকানিজমের মাধ্যমে কিরকম হচ্ছে, থার্স্ট সেন্টার, আমাদের ব্রেইনে একটা থার্স্ট সেন্টার আছে। এটা কোথায় আছে? এটা হচ্ছে হাইপোথ্যালামাসের ল্যাটারাল প্রি অপটিক এরিয়ায়। আমাদের বডিতে একটা থার্স্ট সেন্টার আছে ব্রেইনে। সেটা কি কোথায় আছে? ল্যাটারাল প্রি অপটিক এরিয়া অফ হাইপোথ্যালামাস। যখন আমরা যখন ফ্লুইড ইনটেক কম করি তখন কি হয়? ইসিএফ এ অসমোলারিটি বেড়ে যায় নাকি? ইসিএফ এ অসমোলারিটি বেড়ে যায়, অসমোটিক প্রেসার বেড়ে যায়, আর ব্লাড ভলিউম কমে যায়। তখন কি হয়? তখন আইসিএফ থেকে ওয়াটার বের হয়ে আসে, সেলের ভিতরে ডিহাইড্রেশন হয়ে যায় নাকি? তখন কি হয়? সেলের ভিতরে যখন ডিহাইড্রেশন হয় তখন আমাদের থার্স্ট সেন্টারটা স্টিমুলেট হয়। থার্স্ট সেন্টার স্টিমুলেট হলে কি হয়? ওয়াটার ইনটেক আমাদের বডিতে এমনিতেই বেড়ে যায় নাকি? আবার থার্স্ট সেন্টার স্টিমুলেট হলে দিতে কি হয়? অ্যান্টি ডায়াবেটিক হরমোন সিক্রেশন বেড়ে যায়, রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ফ্লুইড রিটেনশন বেড়ে যায়। আমরা যে পানি খাই, আমরা পানি খাই না? পানি খাওয়ার তো একটা আমাদের অনেক সময় আর্জ আসে নাকি? আমাদের চাহিদা হয়। এই চাহিদাটা কখন হয়? যখন আমাদের বডিতে পানি কমে যায়। পানি কমে গেলে কি হয়? বডির ভিতর, সেলের ভিতর থেকে পানি বের হয়ে আসে, বের হয়ে কি হয়? ডিহাইড্রেশন হয়। তখন কি হয়? তখন আমাদের থার্স্ট সেন্টারটা স্টিমুলেটেড হয়। স্টিমুলেটেড হলে কি হয়? তখন হচ্ছে থার্স্ট মেকানিজম মানে আমাদের ওয়াটার ইনটেকটা আমরা বেড়ে যায়, কারণ আমরা পানি খাই, আর ওই দিক দিয়ে অ্যান্টি ডায়াবেটিক হরমোন সিক্রেশনটাও বেড়ে যায়। তখন কি হয়? ফ্লুইড অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন রেনাল টিবিউল থেকে বেড়ে যায়। তখন কি হবে? তখন আবার পানিটা বেড়ে যাবে বডিতে। তোমরা মনে হয় আর নিতে পারতেছো না। জি ম্যাডাম। জি ম্যাডাম, না পড়াইলেই তো ভালো, আমাদের আর পড়া লাগে না। তাহলে এইটুকু জিনিস বইয়ের থেকে দেখে নিবা। একটা হচ্ছে কি, বডি ফ্লুইড কম্পার্টমেন্টটা কি, এটা কিভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, কোনটা কতটুকু পার্সেন্টেজ আছে, কোনটা, তারপরে ট্রান্সসেলুলার ফ্লুইড একটা শর্ট নোট এখান থেকে, তারপরে ওয়াটার ইনটেক আউটপুট চার্ট করতে হবে, ওয়াটার ইনটেক, তারপরে ওয়াটার ব্যালেন্স যেটা নেগেটিভ ওয়াটার ব্যালেন্স, পজিটিভ ওয়াটার ব্যালেন্স, এগুলো জানতে হবে। আর হচ্ছে ওয়াটার আমাদের কিভাবে মেনটেন করতে হয়, আমাদের যে ওয়াটার হোমোস্টেসিস কিভাবে মেনটেন হয়, বা ওয়াটার ব্যালেন্স বডিতে কিভাবে মেনটেন হয়, কি কি মেকানিজমের মাধ্যমে মেনটেন হয়, আর হচ্ছে ইসিএফ আইসিএফ এর ডিফারেন্স, কম্পোজিশন, ফাংশন, এই জিনিসগুলো কিন্তু আজকে পড়া হয়ে গেল। কতটুক বুঝছো তা জানি না, কিন্তু এটা বইয়ের থেকে আবার রিভিউ করে নিবা, দেখে নিবা, বুঝছো? জি ম্যাম। বাইজিৎ,
জি ম্যাম। তোমাদের সেন্ট্রাল ম্যানেজার কই আছে? একটু তো ম্যাম বাড়িতে গেল, তো ঢাকা ছিল, বাড়িতে গেছে। জয়েন দেওয়ার তো কথা ছিল আজকে। জয়েন দেয় ম্যাম, মনে হয় কোনো ব্যস্ততা, ফোন দেওয়া লাগবে। ব্যস্ততা বাড়িতে যায় কি হয়ে গেছে নাকি? এখন সবাই তো ম্যাম এখন বাড়িতে নর্মাল সব, মানে গ্রামের দিকে তো সবকিছুই চলতেছে। ওর বাসা কি গ্রামে? গ্রামে বলতে কক্সবাজারের দিকে, তো ওইদিকে তো আর কক্সবাজার মানে গ্রাম নাকি? না, একটু শহর থেকে দূরে আর কি ম্যাম। ও আচ্ছা। ভাইজি তোমার বাসা কোথায়? আমার বাসা একবারে গ্রামে, খাঁটি গ্রামে। কোথায়? জগন্নাথপুরে ম্যাম, সিলেটে। ও আচ্ছা, সুনামগঞ্জ। জি। তোমার বাড়ি সুনামগঞ্জে? সুনামগঞ্জ জেলা ম্যাম, এমনিতে শহরের, সিলেট শহরের কাছে। থাকো কোথায়? বাড়িতেই ম্যাম, আমাদের এমনিতে শহরের কাছেই, সিলেট শহরও ধরা যায়, আবার গ্রামও ধরা যায়, সবকিছু আর কি। জগন্নাথপুর কোথায়? জগন্নাথপুর সুনামগঞ্জে না? সুনামগঞ্জে পড়ছে ম্যাম, এমনিতে বর্ডারে আর কি, সিলেট আর সুনামগঞ্জের বর্ডার। তো সিলেট শহরে বলতেছো যে? ম্যাম আমরা মূলত সিলেট শহরের সাথে কানেক্টেড আর কি, সুনামগঞ্জের সাথে কানেক্টেড না। ও আচ্ছা। না আমি তো সিলেটে 8 বছর থেকে আসছি, সিলেটে তো মোটামুটি হ্যাঁ ওইটাই ম্যাম, মানে এমনিতে আমরা জগন্নাথপুর বিশ্বনাথের ওইদিকে আর কি, বিশ্বনাথের ওইখানে পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বিশ্বনাথের দিকে আছে। জি, তো এখানে সরাসরি তো আমরা সিলেটের সাথে কানেক্টেড, সুনামগঞ্জের সাথে শুধু অফিসিয়াল কাজ আর কি। ও আচ্ছা আচ্ছা, তোমাদের ওটা বিশ্বনাথের দিকে? বিশ্বনাথ পরে আমাদের বাড়ি। ও বিশ্বনাথ তো একদম শহরের মতন কাছে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। তো তোমরা বোধহয় ওই ইয়ে দিয়ে আসো না, ওই যে শাহজালাল ভার্সিটির পাশ দিয়ে? জি, শাহজালাল ভার্সিটির ওই পাশ দিয়ে আসো তাই না? না ম্যাম, আমরা ওই পাশ দিয়ে তো সুনামগঞ্জ যায়, ছাতক যায়, আমরা ওইদিকে ওই কি রশিদপুর আছে না, আচ্ছা ঢাকা সিলেট হাইওয়ে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, রশিদপুরের ওই দিক দিয়ে ওই যে যাও। জি ওই দিক দিয়ে তো বিশ্বনাথ। জি। আবার বিশ্বনাথ ওই দিক দিয়ে যাওয়া যায়, টুকের বাজারের ওই দিক দিয়ে একটা রাস্তা আছে। জি ম্যাম, ওইদিকে যাওয়া যায়। ওইদিকে আর কি বিশ্বনাথ ব্রিজ আছে একটা, ব্রিজের ওই পার আর ওই পার, আমরা এক পার দিয়ে আসি, আর ওই দিক দিয়ে আসলে আরেক পারে গাড়ি আসে আর কি। আপনি কোন মেডিকেল ছিলেন? আমি তো মেডিকেল, খুলনা মেডিকেল, কিন্তু আমি সিলেটে ছিলাম 8 বছর। ও ও, ওই তোমাদের স্যার চাকরি করতো এখানে, ওখানে ছিলাম 8 বছর, সিলেট শহরেই ছিলাম, ওসমানীতে পোস্টিং ছিল। তাহলে আজকে শেষ করে দেই, পুরাটা একদিনে পড়ানো ঠিক হবে না, বিশাল একটু বড় আইটেমটা, কিন্তু এমনিতে সোজা আছে। তোমরা একটু বই দেখে নিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।